এদিকে একে একে মিলে যাচ্ছে শেখ হাসিনার কথা। গ্রেফতার হতে চলেছেন সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান। শেষ মুহূর্তে ফেঁসে গেলেন আসিফ মাহমুদ। 7ই মার্চেই নিষিদ্ধ ছাত্রলীগের অ্যাকশন শুরু। এখন তো সবাই বলতেছেন যে শেখ হাসিনার কথাগুলো সত্য ছিল। এখন তারই ধারাবাহিকতায় পরিস্থিতি কেমন যেন আওয়ামী লীগের দিকে যাচ্ছে, পরিস্থিতি কেমন যেন শেখ হাসিনার বক্তব্যের সাথে মিলে যাচ্ছে। যে একটা সময় শেখ হাসিনাকে চাইবে বাংলার মানুষ, শেখ হাসিনাকে নিয়ে আসবে, সেরকম পরিস্থিতি না। ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। উচ্চ পর্যায়ের নির্দেশে নির্দিষ্ট কিছু আসনে ইঞ্জিনিয়ারিং করে 11 দলীয় জোটের প্রার্থীদের হারানো হয়েছে। এবার রাজসাক্ষী দিয়ে হাতে নাতে ধরা পড়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, যে কারণে এবার তার আর শেষ রক্ষা হচ্ছে না। দিন শেষে শেখ হাসিনার কথাই সত্য হলো, এগুলো আমরা বুঝতে পারিনি। কারণ আগামীর আওয়ামী লীগ এমন শক্তিশালী রূপ নিয়ে আপনাদের সামনে আসবে, তখন আপনারা টিকতেই পারবেন না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আগামীর আওয়ামী লীগ এমন শক্তিশালী রূপে ফিরবে, আপনি তাদেরকে আর দমাইতে পারবেন না। ফেঁসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক সপ্তাহের মধ্যে তাকে নিয়ে আলোচনার ঝড়। হঠাৎ করেই ফাঁস হয়ে গেছে পুরনো SMS। আসিফের ফোনের SMS লিস্ট ফাঁস হলো। পুলিশ আসিফ মাহমুদের কল লিস্ট বা SMS লিস্ট নাড়াচাড়া করছে কেন? এই উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং উপদেষ্টা খলিলুর রহমানকে গ্রেফতার করতে হবে। এই যে জামাতে ইসলাম উপদেষ্টা রেজওয়ানা হাসানের বক্তব্যকে ইচ্ছা করে গায়ে মাখালো, তো এর দ্বারা কি তারা মেনে নিল যে তারা মৌলবাদী দল, তারা উগ্রবাদী দল এবং তারা নারী বিদ্বেষী দল? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে একে একে মিলে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। দর্শক, এই 12 তারিখের নির্বাচন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন এটা ছিল প্রহসনের নির্বাচন, ভাগ বাটোয়ারার নির্বাচন, তাদের মধ্যে সমঝোতার মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। দর্শক মণ্ডলী, আর সেটাই প্রকাশ্যে আনলেন সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দর্শক, এই রেজওয়ানা হাসানের বক্তব্য থেকে স্পষ্ট যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছিল আসলে সত্যি সত্যি সেটাই ঘটেছে এই নির্বাচনে? এ বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, এবার ফেঁসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ইতিমধ্যেই তার ফোন কল লিস্ট এবং মেসেজ লিস্ট ভাইরাল হয়েছে। দর্শক, সেই SMS লিস্টে আসলে কি এমন আছে যে কারণে তিনি এবার ফেঁসে যাচ্ছেন, তা অবশ্যই আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। দর্শক, চলুন ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখি। এখন তো সবাই বলতেছেন যে শেখ হাসিনার কথাগুলো সত্য ছিল। এখন তারই ধারাবাহিকতায় আপনারা বর্তমান সরকার শাসনামূলক দেখেন, এই কথাগুলো শেখ হাসিনা বললেন, এর সাথে অনেক কিছু সামঞ্জস্যতা আছে। পরিস্থিতি কেমন যেন আওয়ামী লীগের দিকে যাচ্ছে, পরিস্থিতি কেমন যেন শেখ হাসিনার বক্তব্যের সাথে মিলে যাচ্ছে। যে একটা সময় শেখ হাসিনাকে চাইবে বাংলার মানুষ, শেখ হাসিনাকে নিয়ে আসবে, সেরকম পরিস্থিতি না। দেখেন, দুইটা রাজনৈতিক দল, এই দুইটা রাজনৈতিক দল একত্রিত হয়ে, পাশাপাশি আরও ছোট ছোট রাজনৈতিক দল একত্রিত হয়ে আওয়ামী লীগ থামানো, আওয়ামী লীগকে আসতে না দেওয়ার যে ভূমিকা পালন তারা করছেন, এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে একটা চাপা উত্তেজনা কিন্তু বিরাজ করতেছে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে। শুধুমাত্র আমি যতটুকু বুঝতে পারতেছি যে রমজান রোজার মাস বিধায় এগুলো বিস্ফোরিত হচ্ছে না, রাজপথে গড়াচ্ছে না। পাশাপাশি দেখেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা কিন্তু কোনোভাবেই বসে নেই। তারা তাদের নিষিদ্ধ থাকা অবস্থায়, কর্মকাণ্ড নিষিদ্ধ এখনও বহাল আছে, তারপরে তাদের সাধ্য অনুযায়ী, সাধ্য মতো তারা চেষ্টা করতেছে রাজপথে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য। বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের একটা মিছিল দেখলাম। যে ব্যক্তিটা ওই মিছিলটা আপলোড দিয়েছেন, সেখানে শিরোনামে তিনি লিখছেন যে এনসিপির অফিসের সামনে থেকে বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল শুরু করলো। এনসিপির অফিসের সামনে দিয়ে ছাত্রলীগের মিছিল হইতেছে। আপনি বিষয়টা ভাবুন তো, ছাত্রলীগ এখনও কিন্তু ডক্টর ইউনূসের সেই অধ্যাদেশ অনুযায়ী নিষিদ্ধ। এই অবস্থায় এরকম পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে সেই ডক্টর ইউনূসেরই হাতে গড়া রাজনৈতিক দল এনসিপির পার্টি অফিসের সামনে দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সেটা কিন্তু শুধু মিছিল হিসাবে দেখলেই হবে না, অবশ্যই এইটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অধ্যায় বলে আমি মনে করতেছি। দেখেন, বাংলাদেশের রাজনীতিটা ধীরে ধীরে জটিলতার দিকে যাচ্ছে। প্যাস, সন্দেহ, আপনি কাকে বিশ্বাস করবেন, কাকে সন্দেহের বাইরে রাখবেন, এইটা নিয়ে একসময় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হতে পারে আমাদের মতো সাধারণ মানুষের। কিছুদিন আগে, আজ থেকে 3-4 দিন আগে, বর্তমান বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান তিনি বাংলাদেশ সংবাদ মাধ্যমকে বলছিলেন যে ইউনূস সরকার মার্কিনীদের সাথে যে গোপন চুক্তিগুলো করে গেছেন, অর্থাৎ এই যে খলিল সাহেব, তিনি তো ইউনূস সরকারের উপদেষ্টা ক্যাবিনেটে ছিলেন, তখন ছিলেন নিরাপত্তা উপদেষ্টা। তিনি তখন ক্ষমতায় থাকাকালীন, অর্থাৎ ইউনূস সরকার ক্ষমতায় থাকাকালীন যে গোপন চুক্তিগুলো করে গেছেন, সেগুলো নাকি বাংলাদেশের দুইটা বড় রাজনৈতিক দলগুলোর নামও তিনি উচ্চারণ করছেন, বিএনপি এবং জামাত ইসলাম। এই দুইটা রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে, এই দুইটা রাজনৈতিক দলের সম্মতিতে নাকি ডক্টর ইউনূস সেই চুক্তিগুলো করছেন।
করছিলেন, এই কথাটা বলছিলেন, আপনাদেরকে সেই বিষয়ে আমি ভিডিও দিছি, নিউজটা পড়ে শোনাইছি। এখন আজকে একদিকে বাংলাদেশ ছাত্রলীগের মিছিল, আপনি মানে মিলান, একটু সূত্রগুলো মিলানোর চেষ্টা করেন যে একদিকে বাংলাদেশ ছাত্রলীগের মিছিল, অন্যদিকে জামাত ইসলামের আমির জনাব শফিকুর রহমান তিনি যে কথাটা বলছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু খলিল সাহেবের সেই বক্তব্য, এখন আপনি কাকে বিশ্বাস করবেন? বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ জটিলতার দিকে যাচ্ছে, এইটার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। ডক্টর শফিকুর রহমান তিনি তার ফেসবুক কলে, ভেরিফাইড ফেসবুক কল, আমি যে মতোটাই ভিডিও করতেছি তার ঠিক 3 ঘন্টা আগে দেখেন কি কথাগুলো তিনি লিখছেন। আপনি একদিকে ছাত্রলীগের মিছিল, এটা একটু মাথায় রাখেন, এবং আজকে শুক্রবার জুমার নামাজ পরে জামাতে ইসলাম তারা সরকারের বিরুদ্ধে, অর্থাৎ ইউনূস সরকার যে একটা নির্বাচন অনুষ্ঠিত করছেন, সেই নির্বাচনের যে জালিয়াতি হয়েছে, ফলাফল তাদেরকে নাকি, জামাতে ইসলামকে নাকি ইচ্ছাকৃতভাবে সরকার গঠন করতে দেওয়া হয় নাই। একজন উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি নাকি এ ধরনের উক্তি পোষণ করছেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে বিক্ষোভ মিছিলটা করছে, অন্যদিকে ছাত্রলীগের মিছিল, এবং ডক্টর শফিকুর রহমানের নাকচ করা, পাশাপাশি খলিল সাহেবের সেই বক্তব্যটা, মানে সূত্র মিলাই আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে জনাব শফিকুর রহমানের সেই বক্তব্যটা একটু পড়ে শোনানোর চেষ্টা করি। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি, একেবারে পরিষ্কারভাবে না করে দিলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। যে খলিল সাহেব যে কথাটা বলছেন সেইটা একেবারে ভুল, তিনি অসত্য কথা বলছেন। ডক্টর ইউনূস বিদেশিদের সাথে যে চুক্তিগুলো করছেন মার্কিনীদের সাথে, সেই চুক্তি নাকি জামাত ইসলামের সাথে কোনো আলোচনা করে করা হয় নাই। খেয়াল করুন, মানে দ্বন্দ্বটা কোন পর্যায়ে যাচ্ছে। আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে, ঠিক সেভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এই বিষয়গুলো নাকি তিনি আহ্বান জানাইছিলেন তারা, কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই। তার মানে তিনি এটা স্পষ্টভাবে না করে দিলেন যে আমাদের সাথে আলোচনা হয়নি। এখন আমি আপনাদেরকে 3টা ঘটনা বললাম, একটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের মিছিল, 2 নম্বর হচ্ছে জামাত ইসলামের বিক্ষোভ আজকে হয়েছে, এবং 3 নম্বরে খলিল সাহেবের সেই বক্তব্য, 4 নম্বরে হচ্ছে 4টি কথা। 4 নম্বর হচ্ছে জামাত ইসলামের আমির জনাব শফিকুর রহমান তিনি খলিল সাহেবের সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করলেন। এই 4টি ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যটা আমার মনে পড়ে গেল। তিনি একটা বক্তব্যের মাঝে বলছিলেন, আমি সেই বিষয়ে আলোচনা করছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, যে আপনারা তো অনেকের নাম শুনছেন, আপনারা অনেকেই তাদের শাসনামল দেখেননি, কিন্তু দেখেন, এবং তিনি আসবেন এবং তার দলের প্রতি যে অন্যায় হয়েছে সেগুলো যে বিচার করবেন, সেজন্য তিনি তার দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশের মানুষকে একটু ধৈর্য ধরতে বললেন, যে আপনারাও অমকের নাম শুনছেন, তমকের নাম শুনছেন, শাসনামল তো দেখেননি, শাসনামল দেখেন। ডক্টর ইউনূসের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা কিন্তু এই কথাটা বলছেন যে 13 সাল থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ডক্টর ইউনূস কাজ করছেন। ক্ষমতায় যখন ছিলেন শেখ হাসিনা, তখন থেকে ডক্টর ইউনূস সম্পর্কে তিনি যে তথ্যগুলো দিয়েছেন অনেকে বিশ্বাস করেন নাই, কিন্তু পরিশেষে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলেন, প্রধান উপদেষ্টা হলেন, 18 মাস তার রাষ্ট্র পরিচালনা দেখলেন, দেখার পরে এখন তো সবাই বলতেছেন যে শেখ হাসিনার কথাগুলো সত্য ছিল। এখন তারই ধারাবাহিকতায় আপনারা বর্তমান সরকারের শাসনামলও দেখেন, মানে এই কথাগুলো শেখ হাসিনা বললেন, এই কথাগুলোর সাথে এই বর্তমান আমি যে 4টা নিউজ, 4টা সংবাদ আপনাদেরকে জানালাম, এর সাথে কি কোনো সামঞ্জস্যতা আপনারা খুঁজে পাচ্ছেন বা খুঁজে পান? আমি তো মনে করি যে এর সাথেও অনেক কিছু সামঞ্জস্যতা আছে। মানে পরিস্থিতি কেমন যেন আওয়ামী লীগের দিকে যাচ্ছে, পরিস্থিতি কেমন যেন শেখ হাসিনার বক্তব্যের সাথে মিলে যাচ্ছে, যে একটা সময় শেখ হাসিনাকে চাইবে বাংলার মানুষ, শেখ হাসিনাকে নিয়ে আসবে, মানে সেরকম পরিস্থিতি না। দেখেন 2টা রাজনৈতিক দল, এই 2টা রাজনৈতিক দল একত্রিত হয়ে, পাশাপাশি আরও ছোটো ছোটো রাজনৈতিক দল একত্রিত হয়ে আওয়ামী লীগ থামানো, আওয়ামী লীগকে আসতে না দেওয়ার যে ভূমিকা পালন তারা করছেন, এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে, একটা চাপা উত্তেজনা কিন্তু বিরাজ করতেছে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে। শুধুমাত্র আমি যতটুকু বুঝতে পারতেছি যে রোজার মাস বিধায় এগুলো বিস্ফোরিত হচ্ছে না, রাজপথে গড়াচ্ছে না। পাশাপাশি দেখেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা কিন্তু কোনোভাবেই বসে নেই, তারা তাদের নিষিদ্ধ থাকা অবস্থায়, কর্মকাণ্ড নিষিদ্ধ এখনও বহাল আছে, তারপরে তাদের সাধ্য অনুযায়ী, সাধ্য মতো তারা চেষ্টা করতেছে রাজপথে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য। সকল কিছু আপনি একটু মিলায়ে আমার যুক্তিটা হয়তো আপনার কাছে অগ্রহণযোগ্য হতে পারে, আপনার যুক্তিটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন যে আদৌ বাংলাদেশের রাজনীতিটা কোন দিকে যাচ্ছে। আমি যেটা বললাম সেটাই, শেখ হাসিনার বক্তব্যের সাথে কি মিল খুঁজে পাচ্ছেন নাকি অন্য কিছু? ফেঁসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 1 সপ্তাহের মধ্যে তাকে নিয়ে আলোচনার ঝড়। একদিকে ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অন্যদিকে হঠাৎ করেই ফাঁস হয়ে গেছে পুরনো SMS। এদিকে দেশি বিদেশি গণমাধ্যমে বিটকয়েন এবং টাকা পাচার নিয়ে একের পর এক রিপোর্ট।
আসিফের দাবি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করবেন, এই ঘোষণা দেওয়ার কারণেই তাকে ফাঁসাতে চাইছে একটি পক্ষ। কিন্তু যারা আসিফের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা তো সবাই আসিফের নিজের লোক। আসলেই কি অন্য কোনো পক্ষ ফাঁসাচ্ছে আসিফকে, নাকি লেনদেনের ভাগাভাগি নিয়ে বনিবনা না হওয়ায় ঘরের লোকই করছে স্যাবোটাজ? মাত্র 2 সপ্তাহ আগে সরকার গঠন করেছে বিএনপি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। দায়িত্ব নিয়েই জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার তদন্ত করতে গ্রিন সিগন্যাল দিয়েছেন তিনি। পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমে। তারা জানিয়েছেন নতুন করে তদন্ত হবে, সন্দেহভাজন অনেকের ফোন কল এবং SMS লিস্ট আবার চেক করা হচ্ছে। ঠিক সেই সময়ই আসিফের ফোনের SMS লিস্ট ফাঁস হলো। ফাঁস করেছেন বিএনপিপন্থী সাংবাদিক বলে পরিচিত নাজমুস সাকিব। নাজমুস সাকিবের কাছে এই লিস্ট কোত্থেকে এলো? পুলিশের পক্ষ থেকেই কি কেউ তাকে কল লিস্ট দিয়েছে? তাহলে প্রশ্ন আসবে, পুলিশ আসিফ মাহমুদের কল লিস্ট বা SMS লিস্ট নাড়াচাড়া করছে কেন? দ্বিতীয় ঘটনাটি আরও ইঙ্গিতপূর্ণ। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আসিফ মাহমুদও দেরি করেননি। তলবের পরপরই রীতিমতো সংবাদ সম্মেলন করে নিজের, বাবা মায়ের এবং স্ত্রীর মোট 9টি ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন। এখানেই ফেঁসে গেছেন আসিফ মাহমুদ। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চালটা তিনি ধরতে পারেননি। ব্যাংক লেনদেনের বাইরে আসিফ মাহমুদ বা তার পরিবারের যে সম্পদ বা লেনদেন আছে, সেখানে যদি সন্দেহজনক কিছু দেখা যায় তাহলেই ফেঁসে যেতে পারেন তিনি। এর আগে অনেক রাজনৈতিক নেতা এই হিসাব বহির্ভূত আয় বা সম্পদের প্যাঁচে পড়ে ফেঁসে গেছেন। অনেকের রাজনৈতিক ক্যারিয়ারও শেষ হয়ে গেছে, তাদের কাউকে কাউকে জেলও খাটতে হয়েছে। কেউ যদি আসিফকে ফাঁসাতে চায় তাহলে তারা এখন আসিফের এই হিসাবের বাইরের সম্পদ খুঁজে বের করবে। সম্ভবত সেই অনুসন্ধান এরই মধ্যে শুরু হয়েছে, কারণ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে 4টি দেশে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 11,000 কোটি টাকা পাচার করেছেন এমন খবর ছড়িয়েছে। নতুন ধারা বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান মমিন মেহেদি দাবি করেছেন আসিফ মাহমুদের PS মাহফুজের 450 কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন। এর মধ্যে তার PS মাহফুজের বেশ কয়েকটি অডিও কল ফাঁস হয়েছে। এসব নিয়ে কখনো কোনো তদন্ত হয়নি। আপনাদের মনে আছে হয়তো, গত বছর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আখতারের বাসায় চাঁদাবাজি করতে যায় কয়েকজন যুবক। এর মধ্যে অভিযুক্ত জানে আলম অপু গ্রেপ্তারের আগে একটি ভিডিও অনলাইনে ছাড়ে। সেখানে সে দাবি করে চাঁদাবাজির পেছনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জড়িত। অপু গ্রেপ্তার হলেও এই ঘটনা নিয়ে তদন্তের খুব বেশি অগ্রগতি হয়নি। বাংলাদেশের গণমাধ্যম জানাচ্ছে সাবেক উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। গণমাধ্যমে বলা হয়েছে দুদকের একটি সূত্র জানিয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগই ভুক্তভোগীরা নাম ঠিকানা সহ করেছেন। ঘুষ নিয়েও কাজ না করায় তার তথ্য প্রমাণ সহ দুদকে অভিযোগ করেছেন। একই সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনেরও অভিযোগ করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দেওয়া ব্যাংকের হিসাব আর অভিযোগকারীদের দেওয়া তথ্য প্রমাণ মিলিয়ে তদন্ত করে দেখা হবে আসিফ মাহমুদের কোনো ভুয়া বা বেনামি অ্যাকাউন্ট আছে কিনা। আওয়ামী ফ্যাসিবাদী সময়ে আমরা দেখেছি এস আলম গ্রুপ বেনামে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে অ্যাকাউন্ট খুলে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আসিফ মাহমুদও এমন কিছু করেছেন কিনা সেটাই খতিয়ে দেখবে দুদক এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও আনা হয়েছে। সাংবাদিক নাজমুস সাকিব আসিফের SMS লিস্ট ফাঁস করে দেখিয়েছেন আসিফ মাহমুদের সাবেক গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে 2 দিনে 50,000 টাকা করে 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, মোবাইল নম্বরের SMS ডেটাতে দেখা মিলল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত নম্বর থেকে পাঠানো বিরহ বেদনার এক টেক্সট। তাছাড়া কলেজ পড়ুয়ার সাবেক এই বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টেও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। 1 লক্ষ টাকা থাকা ব্যাংক অ্যাকাউন্টে 4 আগস্ট 2025 ঢুকানো হয় 50,000 টাকা। এর একদিন পর আবার ঢোকানো হয় 50,000 টাকা। কলেজ পড়ুয়া বেকার একজন নারীর ব্যাংকে 2 লক্ষ টাকার ব্যালেন্স স্বাভাবিক ঘটনা কি? এই প্রশ্নের সঙ্গেই এসে যায় কলেজ পড়ুয়া ওই মেয়েটি ছাড়া আর কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, কিংবা অন্য কারো অ্যাকাউন্টের মাধ্যমে কি লেনদেন করেছেন তিনি। আর্থিক গোয়েন্দা বিভাগকে তো আসিফ শুধু বাবা মা এবং স্ত্রীর অ্যাকাউন্টের হিসাব দিয়েছেন, গার্লফ্রেন্ড, PS বা অন্য কারো অ্যাকাউন্টের হিসাব দেননি। তাদের লেনদেনের দায়ও কি আসিফের উপর বর্তায় না? একটা কথা বলাই যায়, সময়টা ভালো যাচ্ছে না আসিফের। কিন্তু এটাও মনে রাখা দরকার, রাজনীতিতে টাইমিং কখনো কাকতালীয় হয় না। ধরি 3টা ঘটনা। 1, জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার তদন্তের ঘোষণা। 2, পুলিশ সূত্র বলছে সন্দেহভাজনদের কল লিস্ট নতুন করে যাচাই হচ্ছে। 3, ঠিক এই সময়ই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পুরনো SMS ফাঁস। এবং 4, তার PS এবং অনুসারীদের কল রেকর্ড ও ভিডিও বার্তা প্রকাশ। সবগুলো ঘটনার একটা প্যাটার্ন আছে। বাংলাদেশের রাজনীতিতে এমন প্যাটার্ন বা ঘটনা প্রবাহ আমরা আগেও দেখেছি। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাধারণত রাজনৈতিক বিবৃতি দেয় না। তারা কাগজ দেখে, টাকা দেখে, লেনদেন দেখে। যখন কোনো ব্যক্তির হিসাব তলব করা হয় সেটা তারা নিয়মিত অ্যাকাউন্ট যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন লেনদেনের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে এবং বড় ধরনের মামলার আগে তথ্য জোগাড় করে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এখনই মামলা হতে যাচ্ছে কিনা আমরা জানি না, তবে মামলা যদি নাও হয় এই তদন্ত এক ধরনের রাজনৈতিক চাপের ইঙ্গিত দেয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়,
অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে এখনই সত্য বেরিয়ে আসবে কিনা আমরা জানি না। আমরা শুধু এতটুকুই বলতে চাই, আসিফ যদি সত্যিই দুর্নীতি করে থাকেন তবে তার বিচার হোক, কিন্তু তাকে যেন রাজনৈতিক বোর্ডে ঘুঁটি বানানো না হয়। উপদেষ্টা রেজওয়ানা হাসানের একটি বক্তব্য বা সাক্ষাৎকারকে কেন্দ্র করে আমরা দেখলাম জামাতে ইসলাম দাবি করছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়নি, আর এই লক্ষ্যে জামাত ইসলাম আবার রাজসাক্ষী হিসাবে মানছে সেই উপদেষ্টা রেজওয়ানা হাসানকে। এবং জামাত ইসলামের পক্ষ থেকে তারা বিক্ষোভের ডাক দিয়েছে এই উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং উপদেষ্টা খলিলুর রহমানকে গ্রেফতার করতে হবে। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আমরা দেখার চেষ্টা করি যে রেজওয়ানা হাসান তার সেই বক্তব্য বা সাক্ষাৎকারে কি বলেছিলেন, তার জিস্ট অংশ। তিনি বলেছেন যে যেই গোষ্ঠীটি উগ্রবাদ ছড়াচ্ছে, একটা গোষ্ঠী বা তারা মৌলবাদ ছড়াচ্ছে, নারীদের অধিকারে বিশ্বাস করে না, নারীদের অধিকারকে বুঝিয়ে দিতে চায় না, এক কথায় নারী বিদ্বেষী, এই গোষ্ঠীটা বা এরা যাতে এই রাষ্ট্রের মেইন স্ট্রিমে আসতে না পারে, এবং আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেইনি। দুটো বক্তব্য, একটা হলো তারা যাতে মেইন স্ট্রিমে আসতে না পারে এবং কিছু ক্রাইটেরিয়া বলেছে এই গ্রুপটার, আরেকটা হলো আমরা তাদেরকে ক্ষমতা মানে রাষ্ট্রের মেইন স্ট্রিমে বা ক্ষমতায় যাই বলি না কেন, তাদেরকে আমরা আসতে দেইনি। সাংবাদিক তাকে পরে প্রশ্ন করেছিল যে এমন একটা দল তো বর্তমান বিরোধী দলের মধ্যেও আছে। এই ছিল বক্তব্যের জিস্ট অংশ। তো এখান থেকে জামাত ইসলাম পিক করে নিয়েছে যে আমরা তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেইনি বা মেইন স্ট্রিমে রাষ্ট্রে আসতে দেইনি, তার মানে এটা জামাতকে বোঝানো হয়েছে জামাত আসলে জিতেছিল, তাদেরকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে। কিন্তু আমার কথা হলো জামাত এই অংশটা পিক করে তাদের মধ্যে ধরে নিবে, তাদের সম্পর্কে ধরে নিবে, তাহলে তো বক্তব্যের আগের অংশটাও তাদেরকে নিতে হবে। আগের অংশে কিছু ক্রাইটেরিয়া ছিল, 1 হলো উগ্রবাদ, 2 মৌলবাদ, 3 নারী বিদ্বেষী। তাহলে জামাত ইসলাম কি এই 3টা ক্রাইটেরিয়া মেনে নিয়েছে? জামাত ইসলাম কি মেনে নিয়েছে তারা মৌলবাদ? জামাত ইসলাম উইলিংলি মেনে নিয়েছে তারা উগ্রবাদ? জামাত ইসলাম মেনে নিয়েছে তারা নারী বিদ্বেষী, নারীদের অধিকারে তারা বিশ্বাস করে না? যদি ওই অংশ মেনে না নেয় তাহলে শুধু এই অংশ ধরে তো তারা অভিযোগ তুলতে পারে না। পরবর্তীতে রেজওয়ানা হাসান উপদেষ্টা তাকে ক্লারিফাই করতে দেখেছি, তিনি বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলকে মিন করে কথা বলিনি, আমি একটা গোষ্ঠীকে মিন করে কথা বলেছি। এবার আমি যদি উপদেষ্টা রেজওয়ানার এই দ্বিতীয় বক্তব্যটি একটু বিশ্লেষণ করি, তিনি যে বলেছেন আমি একটি গোষ্ঠীকে মিন করে কথা বলেছি, সেই গোষ্ঠীটি তাহলে কারা? আমরা তো 5 অগস্টের পরে দেখেছিলাম তৌহিদি জনতার নামে, ঈমান আকীদা রক্ষা কমিটির নামে বা বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে আইন আদালতের তোয়াক্কা না করে আইন আদালত নিজের হাতে তুলে নিয়ে যেভাবে সারা দেশে মব সন্ত্রাস চালানো হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এরা কারা ছিল? এরা তো সেই মৌলবাদী গোষ্ঠী ছিল, এরা তো সেই উগ্রবাদী গোষ্ঠী ছিল, এরা নারীদের অধিকারে বিশ্বাসী ছিল না। এদেরকে আমরা দেখেছি কবর থেকে লাশ পিটিয়ে তুলতে, লাশকে আগুন ধরিয়ে দেওয়ার মতো বিভৎস কর্মকাণ্ড তাদেরকে করতে দেখেছি। জলজান্ত মানুষ দীপু দাসকে পিটিয়ে গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে হত্যা করতে আমরা দেখেছি। হাজার হাজার মাজার ভাঙচুর করতে, মাজারে লুটপাট করতে তাদেরকে দেখেছি। এরপরে বিভিন্ন নায়িকা বা সঙ্গীত শিল্পী গানের অনুষ্ঠান বন্ধ করে দিতে সেখানে প্রকাশ্যে এসে মারামারি পিটাপিটি করতে তাদেরকে দেখেছি। তো তাহলে রেজওয়ানা হাসানের এই বক্তব্যটা যদি তিনি ওই 5ই অগস্টের পর থেকে যেই মব সন্ত্রাস ছিল তাদেরকে মিন করে থাকে, তাহলে আমি তো দেখি যে ঠিকই বলেছে। তাহলে আমার প্রশ্ন হলো, জামাত এই ক্ষেত্রে মানে এই কথা নিজেদের গায়ে মাখালো কেন? এটা কি জামাত তাদের বিচক্ষণতার পরিচয় দিল, না জামাত এখানে তাদের দুর্বলতার পরিচয় দিল, কোনটা? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে বিভিন্ন সময় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দাবি তোলা হয়, আচ্ছা এর পেছনে মানে এভিডেন্স কি আছে? স্ট্রং এভিডেন্স কি? কোনো এভিডেন্স নেই, শুধু মানুষের মুখের কথা কি এভিডেন্স হিসেবে দাঁড় করানো হচ্ছে। কারণ কয়েকদিন আগে আমরা দেখেছি জামাতের আমির সাহেবও বলেছেন যে দেশের জনগণ বলছে যে আপনারাই জিতেছিলেন, আপনাদেরকে হারানো হয়েছে, কায়দা করে আপনাদেরকে হারানো হয়েছে। তার মানে এভিডেন্স কি? মানুষের মুখের কথা। তো মানুষের মুখে তো এমন অভিযোগও রয়েছে যে স্বয়ং জামাতের আমির সাহেবকে জিতানো হয়েছে মামুনুল হকের আসনের সাথে কম্প্রোমাইজ করে, এনসিপির প্রধান নাহিদ ইসলামকে জিতানো হয়েছে ঢাকা 8-এর মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের সাথে কম্প্রোমাইজ করে। তাহলে সেই অভিযোগগুলোও তো নিতে হবে, কারণ এভিডেন্স হিসাবে তো শুধু মানুষের মুখের অভিযোগ ছাড়া আর কিছু নেই। তাহলে তো প্রশ্ন আসে যে ইলেকশন যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে সেই সুবিধা কারা নিয়েছে? বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, তো সন্দেহের তীর স্বভাবতই তাদের দিকে যাবে যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, তারা যেহেতু সরকার গঠন করেছে, ওকে ঠিক আছে মানলাম। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যদি এই মানুষের মৌখিক অভিযোগের উপরে বেস করে আমরা আলোচনা করি, তাহলে এই অভিযোগ থেকে জামাত ইসলাম বা এনসিপিও তো রেহাই পায় না। তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সুবিধা তো কম বেশি মনে হয় সবাই নিয়েছে। বিভিন্ন সময় যখন আলোচনা উঠেছে তখন আমিও এই দাবি তুলেছিলাম যে জামাত এনসিপির যদি সৎসাহস থাকে তাহলে এই জামাতের প্রধান এবং এনসিপির প্রধান এই 2 আসন থেকেই তাহলে নতুন করে ইনভেস্টিগেশন বা ভোট পুনরায় গণনার কার্যক্রমটা শুরু হোক, জামাত এবং এনসিপি সেটা মেনে নেক। আমরা দেখি যে এই 2 আসনে কি হয়েছে, তারপরে না হয় বড় অভিযোগ যে বিএনপির প্রতি আছে সেখানে আমরা আসি। কারণ বিএনপির প্রতি এত বড় অভিযোগ হাত দিলেই পাওয়া যাবে, বোঝা যাচ্ছে যে তাদের যে কোনো আসনে ভোট পুনরায় গণনা করলেই মনে হয় তাদের বিরুদ্ধে যে কারচুপির অভিযোগ সেটা প্রমাণ মিলবে। তাই এটা তো তাহলে আমাদের জন্য ইজি কাজ। তো জামাত আর এনসিপির 2 প্রধানের আসনটা দিয়ে প্রথম শুরু করা হোক, কিন্তু এই ধরনের সৎসাহস কিন্তু জামাত বা এনসিপির পক্ষ থেকে তুলতে দেখা যায়নি। তো কনক্লুশনে এসে 2টো প্রশ্ন রেখে শেষ করতে চাই। একটা হলো এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টি তোলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয় তাতে তো সব দলই মোটামুটি এই ইঞ্জিনিয়ারিং এর সুবিধা নিয়েছে, কেউ কম আর কেউ বেশি। কারণ সাবেক যে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনি তো প্রকাশ্যে বলেই ফেলেছিলেন যে এই ইলেকশন হয়েছে ভাগ বাটোয়ারার ইলেকশন।
আগে থেকেই সমঝোতার ভিত্তিতে তাদের মধ্যে আসন ভাগ বাটোয়ারা করা ছিল, কারা কতটি আসন পেতে যাচ্ছে। তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এই অভিযোগ থেকে তো কোনো দলই রেহাই পেতে পারে না, মানে যারা এখন ক্ষমতায় আছে আর যারা এখন বিরোধী দলে আছে, সবাই তাহলে তলে তলে মানে এই ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারায় লিপ্ত আছে। এবার আসি 2 নম্বর প্রশ্নটা। এই যে জামাতে ইসলাম উপদেষ্টা রেজওয়ানা হাসানের বক্তব্যকে ইচ্ছা করে গায়ে মাখালো, তো এর দ্বারা কি তারা মেনে নিল যে তারা মৌলবাদী দল, তারা উগ্রবাদী দল এবং তারা নারী বিদ্বেষী দল? তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।